দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার অতিথি হিসাবে যিনি রয়েছেন তিনি একাধারে একজন কবি, চিকিৎসক এবং রাজনীতিবিদ, দায়িত্ব পালন করছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক হিসেবে। দর্শক, আমার আজকের অতিথি ফয়জুল হাকিম, যাকে অনেকে লালা ভাই হিসেবেও চেনেন। জনাব ফয়জুল হাকিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনি? বলা চলে জনগণের জীবন যেভাবে চলছে তার সঙ্গে আছি। আর সেটা নিশ্চয়ই 15-16 বছরের চেয়ে কিছুটা ভালো এখন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার একটা আমি কবিতা পড়ছিলাম, আমি দর্শকদের সুবিধার্থে একটু কোট করে শুনাই সেখান থেকে। আমাদের ফের দেখা হতে হবে, কথা বলতে হবে বৃষ্টি ভেজা সন্ধ্যার আকাশ, শান্ত শহর, চলমান আন্দোলন আর দেখা হওয়া না হওয়া নিয়ে। কাঁধে হাত রেখে দুঃসময়ে হাঁটতে হবে আমাদের, এখনো অনেকটা পথ কমরেড। জুলাই যে গণঅভ্যুত্থানটা হলো, এরপর আমরা বেশ অনেকটা পথ হাঁটলাম। আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই যে মুক্তির আকাঙ্ক্ষা, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, জনগণের মানসপটে যে একটা বিশাল পরিবর্তনের আমরা আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থানটা করেছিলাম, এই দেশের মানুষ করেছিল, সেই পথে আরো কতটা হাঁটতে হবে আমাদের? এখন এই 11 মাসের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? প্রথম দিক দিয়ে হচ্ছে যে একটা কথা বলাই দরকার, সেটা হচ্ছে যে গত 16 বছরে জি, শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট শাসন এখানে ছিল, রাষ্ট্রের যে নিপীড়ন ছিল, যে সংবাদ আগে আমরা জানতাম অল্প করে, এখন অভ্যুত্থানের পরে আমরা জানছি কিভাবে গুম হয়েছে। আমরা আয়নাঘরের কথা জেনেছি, কিন্তু একটা বড় জিনিস উন্মোচিত হয় না, এখানে যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে শত শত মানুষ, তো সেটা কিন্তু এখনো হয় নাই যে এই বিচার বহির্ভূত হত্যা কিভাবে হলো, কারা দায়ী, এটা কিন্তু রাষ্ট্র এখনো এটা উন্মোচন করেনি। গুমটা আছে, কিন্তু বিচার বহির্ভূত হত্যা, যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, চট্টগ্রামে ওসি প্রদীপ পত্রিকায় আমরা দেখেছিলাম 200-র উপরে বিচার বহির্ভূত হত্যার করেছিল যারা কি বলে মাদক ব্যবসায়ী। আমার প্রশ্ন হচ্ছে, মাদক ব্যবসায়ী তার তো বিচারের ব্যবস্থা আছে, আদালত আছে, আইন কানুন আছে, তো এত লোককে ক্রস ফায়ার করে মারা হলো, মানে আপনার মাথা ব্যথা হলে তো মাথা কাটা যাবে না, তাই না? তাহলে রাষ্ট্র এরকম জায়গায় কিন্তু রাষ্ট্র চলে গিয়েছিল। তো সেই তার বিরুদ্ধে জনগণ যে উঠে দাঁড়িয়েছে, বিশেষ করে ছাত্ররা, তারা জীবনকে তুচ্ছ করে দিছে। তারা যে জীবনের কোনো মূল্য নেই, আমাদের প্রতিরোধ করতে হবে। এই যে প্রতিরোধ তারা করেছেন সেটা সংক্রামিত হয়েছে সমগ্র সমাজে তরুণদের। ফলে যারা বয়স্ক অভিভাবকরা, মেয়েরা, রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের লোকেরা, তারা নিজেদের ব্যানার গুটিয়ে এই আন্দোলনে ছাত্রদের নেতৃত্বের পেছনে কিন্তু চলে গিয়েছে এখানে। সুতরাং যদি বলা চলে, সেটা বলা চলে যে এটা একটা বড় অর্জন যে প্রতিরোধ করে আমরা এগিয়েছি। ফলে আগামী দিনে বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন কিংবা স্বৈরাচারী শাসন কিংবা ফ্যাসিবাদী শাসন, এমনকি অতীতে সামরিক শাসনও আমরা দেখেছি, যে কোনো অগণতান্ত্রিক শাসন বাংলাদেশে কায়েম হওয়ার ক্ষেত্রে তাদের 10 বার চিন্তা করতে হবে যে জনগণের প্রতিরোধ কতটা হতে পারে। হ্যাঁ, কারণ জনগণ তো মজলুম ছিল, তাই না? জুলুমের বিরুদ্ধে তারা কিভাবে, তারা যখন উঠে দাঁড়ায় তখন জুলুমশাহী যে থাকে তার বিরুদ্ধে তারা কত হিংস্র হতে পারে জনগণ কিন্তু অসম্ভব সেই জায়গাটা একটা সৃজনশীল নির্মাণ তারা করেন প্রতিরোধের মধ্য দিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের একটা বার্তা সমাজে গেছে, যেটা আমরা এখন টের পাচ্ছি। কেন আমরা কৃষকদের মধ্যে যাই বা শ্রমজীবী জনগণের মধ্যে যাই, এখন তো আমরা আলাপ করি যে বৈষম্যের বাংলাদেশ যদি বদল করতে হয়, ছাত্ররা তো সরকারি চাকরির কোটা ক্ষেত্রে বৈষম্য নিয়ে আলাপ করেছিলেন, তারা তো সমাজের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, সেই ধ্বনিও তারা তোলেন নাই। কিন্তু আমরা যারা সমাজে যে বৈষম্য রয়েছে, লুটপাট রয়েছে, দুর্নীতি রয়েছে, অব্যবস্থাপনা রয়েছে, তো সেই অপমানিত, বঞ্চিত, নির্যাতিত, শোষিত মানুষের কাছে আমরা যাওয়া কিন্তু বাড়িয়ে দিয়েছি। কারণ আমাদের সামনে আরও অভ্যুত্থান রয়েছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থান কিন্তু আমাদের প্রকৃত অর্থে জনগণের হাতে ক্ষমতা আনেনি, ক্ষমতার একটা রাস্তা তারা দেখিয়ে দিয়েছে, যে ক্ষমতা আনার পথ হচ্ছে এইটা। বিদ্যমান ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা বিপ্লবী সরকার এখানে হতে হবে। আজকে যে ক্ষমতায় যিনি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার।
এটা সেই বিপ্লবী সরকার নয় যে জনগণের সেই বিপ্লবী শক্তির উপরে তারা দাঁড়িয়েছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না। তো ফলে যে জিনিসটা হচ্ছে, তাকে এই বিদ্যমান রাষ্ট্রের মধ্যেই, কাঠামোর মধ্যেই তাকে আপোষ করে যখনই ওনারা এগিয়ে গেছেন, ফলে তার কিছু সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। যে সীমাবদ্ধতার কারণে মানুষ ইতিমধ্যেই অনুমান করছে যে এর দ্বারা কত দূর যাওয়া সম্ভব। এমনকি আগামী দিনে যদি নির্বাচনের মধ্য দিয়েও একটা সরকার আসে, তাহলে কত দূর যাওয়া সম্ভব। আসলে কি যাওয়া সম্ভব? মানে জনগণের আকাঙ্ক্ষার মধ্যেও তো পার্থক্য আছে। যারা ব্যবসায়ী শাসক শ্রেণী আছে, তাদের আকাঙ্ক্ষা একটা শোষণের শৃঙ্খলার আকাঙ্ক্ষা। আর যারা শ্রমজীবী মানুষ আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের হচ্ছে শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা। তারা শোষণের শৃঙ্খলার মধ্যে থাকতে চান না, শোষণ থেকে মুক্তি চান তারা। কারণ তারা তো উৎপাদন করেন, তারাই সম্পদ তৈরি করেন, কিন্তু তাদের কোনো ভোগের অধিকার নেই। আচ্ছা, আপনার কি তার মানে মনে হচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠন না করা ভুল ছিল সে সময়? সেই চাহিদাটা কি তৈরি হয়েছিল সমাজে? না, সেই ব্যাপারে বলা চলে যে শ্রেণী এখানে বিপ্লবের চালিকা শক্তি বাংলাদেশের শ্রেণীবিভক্ত সমাজে, সেই শ্রমজীবী মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু সংগঠিতভাবে না। সংগঠিতভাবে ছাত্ররাই নিয়েছে, এবং ছাত্ররা যে শ্রেণী থেকে আগত বলা চলে মধ্যশ্রেণী, সুতরাং সেই মধ্যশ্রেণীর আধিপত্যই এখানে আছে রাজনীতিতে, সমাজে, অন্তর্বর্তী সরকারে। সুতরাং তার দ্বারা বড় ধরনের পরিবর্তনের আশা করা, এখানে কোনো বিপ্লব হয়নি আমরা মনে করি। জাতীয় একটা সর্বাত্মক, একটা গভীর, একটা আক্রমণাত্মক অভ্যুত্থান হয়েছে, যেটা আমাদের ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে আর নাই। 52 কিংবা 69 কি 71 কিংবা 90, যেটার মধ্যে আমি ছিলাম, এই অভ্যুত্থানটা ব্যাপক এবং গভীর। এর ঢেউটা যাবে সামনের দিনে, আমরা এটা মনে করি। 90-এর সাথে এইবারের অভ্যুত্থানের পার্থক্যটা কি? মানে সেই সময় তো একটা আমি স্বৈরশাসনকে হটিয়ে দিলাম, আমার মধ্যে তখনও সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, সে সময় সংস্কার প্রস্তাব হয়েছিল, কিছু আমরা গেল বছরগুলো তার বাস্তবায়ন হতে দেখিনি। এবারও এসেছে কিন্তু সংস্কারের কথা ঘুরে ফিরে আসছে, ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া চলছে। সেখানে কতদূর অগ্রগতি আপনারা হয়তো আরেকটু ভালো বলবেন। আমাদের দিক দিয়ে, আমি যেহেতু 90-এর গণ অভ্যুত্থানের সময় আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলাম এবং সর্বদলীয় ঐক্যের একজন কেন্দ্রীয় নেতায় ছিলাম, আমার বন্ধুরা জানেন। আমরা কিন্তু আমাদের দিক দিয়ে ছাত্রদের মধ্যে যখনই ছাত্র ফেডারেশন থেকে আমরা বক্তব্য রেখেছি, আমরা বলেছি যে গণ অভ্যুত্থান ছাড়া স্বৈরাচারী, সামরিক স্বৈরাচারীর সাথে হটানো যাবে না। সেটাই হয়েছে। 8 দল, 7 দল, 5 দল, তারা 3 জোটের রূপরেখা করেছেন ঠিকই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিস্ট না, স্বৈরাচারী সামরিক শাসক এরশাদ উচ্ছেদ হয়নি। এরশাদ উচ্ছেদ হয়েছে ছাত্রদের আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন, আইনজীবীদের আন্দোলন, সমগ্র আন্দোলন, যেটা 10ই অক্টোবর থেকে শুরু হয়ে জেহাদের লাশকে কেন্দ্র করে যে সংগ্রাম শুরু হলো, সেটাই গিয়ে 4 ডিসেম্বর এরশাদকে নিশ্চিত করলো ক্ষমতা ছাড়তে। ফলে সেখানে সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ছাত্ররা, নারীরা, কৃষক, ক্ষেতমজুররা, যতটা সম্ভব শ্রমিক কর্মচারীরা, এইভাবে শ্রেণী পেশার আন্দোলনটাই কিন্তু এখানে। এবং আপনি দেখবেন যে 8 দল, 7 দল, 5 দল এরশাদ পতনের জন্য তারা যে আন্দোলন করেছেন, তারা হরতাল দিয়েছিলেন 9, 10, 11, 12, 96 ঘন্টা তারা হরতাল ডেকেছেন। এরশাদ তো সরকারিভাবে স্বাক্ষরই করেছেন 6 ডিসেম্বর, আর আমরা তো রাজপথ দখল নিয়েছি 4 ডিসেম্বর। ফলে রাজনৈতিক দলকে কিন্তু ছাপিয়ে গেছিল আপনার ছাত্র শ্রেণী পেশার আন্দোলন। এইবারও যেমন, এইবারের জুলাই অভ্যুত্থানে আমরা দেখব ছাত্ররা কিন্তু এগিয়ে গেছিলেন, যেটা প্রথমে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ছিল, সেখান থেকে চলে গেল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের, তাদের প্রতিরোধের। তারপর স্কুল কলেজের ছাত্ররা যুক্ত হয়ে গেল, অভিভাবকরা নেমে গেলেন, এবং যে বর্বরোচিতভাবে হত্যা করা হলো ছাত্রদের, সেটা দেখে জনগণ যুক্ত হয়ে গেল। ফলে এটা অভ্যুত্থানের দিকেই এটা গেল, এটাকে ঠেকানোর কোনো রাস্তা ছিল না। দুইটা অভ্যুত্থানেই, মানে 90-টাও যদি ধরি এবং এবারেরটাও যদি ধরি, দুইখানেই যিনি শাসক ছিলেন তিনি ভেবেছিলেন যে সেনাবাহিনী তাকে সাপোর্ট করবে, দুটোতেই তারা পাননি। এরশাদের ক্ষেত্রেও যেমন সত্য, হাসিনার ক্ষেত্রেও সত্য। এই ঘটনা কি কোনো ইঙ্গিত দেয়, বা এই দুইটা গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আপনি কিভাবে দেখেছেন? প্রশ্ন হচ্ছে যে জনগণের যে 90-এর অভ্যুত্থানের ক্ষেত্রেও আমরা তো ভেতরে খবর জানি না, শুনি বিভিন্ন সূত্রে যে কি আলোচনা হচ্ছে, কিন্তু আমরা সাধারণ আমাদের জ্ঞান থেকে, কাণ্ডজ্ঞান থেকে আমরা বুঝতে পারি, সমাজে যখন আন্দোলন হয় এবং সেই আন্দোলনে যদি একটা ন্যায়সঙ্গত দিক থাকে, সঠিক, তাহলে সেটা সমাজে সব জায়গায় সেটা প্রবাহিত হয়।
অর্থাৎ সেটা সমাজে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা সংগঠন তার মধ্যেও কিন্তু এটা যায় এবং এর ন্যায্যতাটাকে তৈরি করে। সুতরাং একটা ন্যায্য আন্দোলনকে দমন করার ক্ষমতা কিন্তু খুব সামান্যই। মানে যারা দমন করতে যাবেন এক পর্যায়ে কিন্তু, যেমন ওই এক পুলিশ অফিসার জুলাই আন্দোলনে বলেছেন, আমার কাছে ভিডিও দেখছি, স্যার একটা পরে বাকিটা লড়ে না, তাই না? এই যে লড়ে না, তার মানে তার প্রতিরোধ, এটা তো এগিয়ে আসতেছে সামনে, এটা পিছায় যাচ্ছে না। এগিয়ে আসা মানে প্রতিপক্ষ কিন্তু পরাজিত হওয়া, যে জন্য পালিয়ে গেছেন। খালি ফ্যাসিস্ট শেখ হাসিনাই পালান নাই, একদম ইউনিয়ন পর্যন্ত তাদের লোকরা পালিয়ে গেছে, অনেক পুলিশ অফিসারও পালিয়ে গেছে, গোয়েন্দা বিভাগের লোকরাও পালিয়ে গেছে, যারা একটা গণশত্রুতে পরিণত হয়েছিল। তো ফলে হচ্ছে জনগণের যে উত্থানটা ঘটে, জনগণের যে প্রতিরোধটা ঘটে, এটা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সমগ্র সমাজকে করে। এটা তো আপনার 90 শুধু না, আপনি 71-এর মুক্তিযুদ্ধে যান। 71-এর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান তিনি যে চট্টগ্রাম থেকে যে ঘোষণাটা দিলেন, কিংবা শফিউল্লাহ সাহেবরা যে প্রতিরোধ করলেন এই গাজীপুরের এই দিকে, বা খালেদ মুশাররফ, আমরা যেটা দেখি এখন তো অনেক খবরই আমরা পাই। তাহলে বাঙালি আর্মি অফিসাররা যারা পাকিস্তানের আর্মির মধ্যে ছিলেন, তারা পূর্ব বাংলার যে আন্দোলন, তখন তো শেখ সাহেবের নেতৃত্বে এই আন্দোলনটা হচ্ছিল, বা তাদের নির্বাচিত প্রতিনিধিকে পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় যেতেই দিচ্ছিল না, তা এই যে ন্যায্যতা ক্ষমতায় দিচ্ছে না এবং একটা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই কিন্তু মানুষের ক্ষোভটা সঞ্চারিত হয়েছে, ক্রোধ সঞ্চারিত হয়েছে, এবং এই ক্রোধটা কিন্তু বাহিনীগুলোর মধ্যে গেছে। সেখানে জাতিগত প্রশ্নে এই বাঙালি আর্মি অফিসাররা যখন তাদের উপরেও হামলা হলো, ধরেন রাজারবাগে হামলা করলো 25শে মার্চ, কিংবা বাঙালি আর্মি অফিসারদের বা জওয়ানদেরকে নিরস্ত্র করা হচ্ছে, এটা তারা দেখছে যে কেন করছে পাঞ্জাবিরা, এই তারা কিন্তু যুক্ত হয়ে গেল মুক্তিযুদ্ধে, প্রতিরোধ করলেন। ঠিক তেমনিভাবে 90-এর আন্দোলন যেটা, বা 82 থেকে 90 ধরেন, এটা তো সমাজে গিয়েছে, ফলে তার একটা ন্যায্যতা এখানে তৈরি হয়েছে। এবং যে কথাটা আমরা বললাম, আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দিন উমর, উনি যেটা লিখে নানা সময় উনি বলতেন, বা আমরাও বলি এটা, যে বাংলাদেশে কোনো অধিকার কিন্তু ভোটের মাধ্যমে হয় নাই। ধরেন 52-র ভাষা আন্দোলন যেটা 21শে ফেব্রুয়ারি, আমাদের ভাষার অধিকার কিন্তু আন্দোলনের মধ্যে দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু পরে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশও ভোটের মাধ্যমে হয় না, 70-এর নির্বাচনে বাংলাদেশ হয় না। বাংলাদেশের 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ ভোটের মাধ্যমে হয় না। আপনি যদি দেখেন 90 তো এসো তাই গেছে। এবারও আপনি যদি দেখেন যে আমাদের যে আমরা যে এখানে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন, তারা তো এই দাবি বহুদিন করেছেন, বড় বড় সমাবেশ তারা করেছেন, কিন্তু কেন তারা ব্যর্থ হয়েছেন, কথা তো আসে যে কেন তারা ব্যর্থ হয়েছেন, কেন আমরা ব্যর্থ হয়েছি, বা যে রাজনৈতিক দলগুলো এই আলাপ আলোচনা, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনে নিরপেক্ষ এই কথাটাই বলছেন, কিন্তু 14-তে তারা দেখছেন কি হয়েছে, 18 দেখেছেন। তা 18 দেখার পর, দিনের ভোট রাতে হওয়ার পর তারা কি করে এই ধরনের কথা বলতে পারেন? তাহলে তাদের কর্মসূচিটাই হওয়া উচিত ছিল আদায় করা, যেটা মৌলানা ভাসানী করেছিলেন 69-তে, ঘেরাও করে আদায় করা। ঘেরাও মানেই হচ্ছে আপনি কনফ্রন্টেশন যাচ্ছেন, অর্থাৎ জনগণের শক্তি প্রয়োগে যাওয়া। একটা ন্যায়সঙ্গত আন্দোলন, আপনি শান্তিপূর্ণভাবেই চাচ্ছিলেন, কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে চাইলেও আপনাকে আক্রমণ করা হচ্ছে, এবং এটা হয়েছে তো আমরা দেখেছি। বড় বৃহৎ দল বিএনপি, তাদের যে বড় বড় সমাবেশ হয়েছে, সেখানে হাসিনা ফ্যাসিস্টরা কীভাবে হামলা করেছে, কিন্তু তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ যেহেতু হয় নাই, তারা করেন নাই বা করতে সক্ষম চেষ্টা করেও পারেন না, কিংবা তাদের এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনার থাকতে হবে এটা আমার, যে আমরা এটা করব। আপনার লাইন এটা কি বলে লাইন, যে আমরা এটা অর্জন করতে এই পর্যন্ত যাব, জনগণকে নিয়ে যেতে হবে। এটা তো বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আন্দোলন না, জনগণকে নিয়ে সংগ্রাম করে, এইটা করলেই তখন পরিস্থিতি অন্য জায়গায় যায়। এবং সেই কাজটা ছাত্রদের ক্ষেত্রে হয়েছে, জনগণ নেমেছেন ছাত্রদের সাথে, তখন কিন্তু আপনারা আর তখন বুঝতে পেরেছে রাষ্ট্র বা সরকার তৎকালীন, যে একে আর রোখা যাবে না। ফলে যে জিনিসটা হচ্ছে যে সেনাবাহিনীর এই জায়গাটায় আপনি যে জিনিসটা বলছেন, সেটা হচ্ছে বাংলাদেশকে অন্য দেশের সাথে আসলে ঠিক সেইভাবে চিহ্নিত করা যাবে না। কেউ কেউ ধরেন তিউনিসিয়ার পরিস্থিতি, কে মিশরের পরিস্থিতি, আমি কালনা পরশু কোন পত্রিকায় দেখলাম, নানা রকম আলোচনা করছেন বাংলাদেশের সাথে তার ঐতিহ্য সংগ্রাম। কারণ এই অঞ্চল তো কৃষক বিদ্রোহের এলাকা, ইংরেজ আমলে ধরেন, তাই না? কৃষকদের বিদ্রোহের কথা, এখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, নানা রকম সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ তো 71 সনের মার্চের 7 তারিখের থেকে তৈরি হয় নাই। এই জনপদের মানুষের সংগ্রামের ইতিহাস অনেক পুরনো, তাই না? মুক্তির আকাঙ্ক্ষা অনেক পুরনো। আপনি দেখেন জমিদারদের শোষণের বিরুদ্ধে, ইংরেজদের শোষণ নির্যাতনের বিরুদ্ধে, তাই না? সেটা তো এখনও চলছে।
আপনি যে একটু আগে বলছিলেন যে ভোটের মাধ্যমে এই দেশের মানুষের চাওয়াগুলো আসলে পরিবর্তন হয়নি, প্রতিবারই বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে। এখন তো ভোটের দাবিটাই সব রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বেশ মুখ্য হয়ে উঠছে, এবং আমরা যেই অনেক সংস্কারের কথা ভেবেছিলাম সেগুলো এখন কিছুটা মনে হচ্ছে মাঝে মধ্যে সাইডেই পড়ে যাচ্ছে। তাহলে মানুষের এই চাওয়ার জায়গাটা কিভাবে পরিবর্তন হবে? মানে আপনি কি মনে করেন যে ভোট হবে, একটি সরকার আসবে এবং মানুষের এই চাও পাওয়াগুলো পূরণ হয়ে যাবে? আর যদি না হয় তাহলে কি হতে পারে এই দেশে? এখানে দুটো দিক আপনার। একটা দিক হচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতায় যে শাসক শ্রেণী রয়েছে, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিম উৎখাত হয়ে গেছে, কিন্তু যে শাসক শ্রেণীর সেবা করছিলেন সেই শাসক শ্রেণী কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ শিল্প মালিক কি ব্যবসায়ী, নানা যে শ্রেণী এখানে রয়েছে, আমরা আমাদের রাজনীতির ভাষায় মোটা দাগে যদি বলি বড় লোক শ্রেণী, এখানে লুণ্ঠনজীবী আমরা বলি, যারা উৎপাদন নয়, লুটপাট, ঘুষ, দুর্নীতি, চোরাচালান নানাভাবে তারা অর্থ সম্পদ গড়ে তুলেছেন উৎপাদনের মাধ্যমে নয়। কারণ উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে শোষণ হয় ঠিকই, কিন্তু তার মধ্যে একটা শৃঙ্খলা থাকে। উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে শোষণ হয় পুঁজিপতিরা বা বুর্জুয়ারা করেন, সেখানে একটা শৃঙ্খলা থাকে। কিন্তু একজন থানার ওসি কয়েক শত কোটি টাকার মালিক কীভাবে ধরেন, কিংবা একটা রাজনৈতিক বুর্জুয়া দলের কি বলে থানা সেক্রেটারি দেখা যাবে যে 1000 কোটি টাকার মালিক আছে। এই আওয়ামী শাসনে বা বিএনপিরও দেখা যাবে, বা বিভিন্ন জামাত ইসলামের ক্ষেত্রেও দেখা যাবে, বা জাতীয় পার্টিও দেখা যাবে যে এই রাজনৈতিক দল যখন ক্ষমতার কাছাকাছি ছিল বা ক্ষমতায় ছিল, তখন তারা কীভাবে সম্পদ বানিয়েছে উৎপাদনের মাধ্যমে নয়। এবং সেই ক্ষেত্রেও আমাদের দিক দিয়ে আমাদের সভাপতি বদরুদ্দীন উমর তিনি 72 সন থেকেই এটা লিখছেন, অ্যানালাইসিস করেছেন যে বাংলাদেশে পুঁজি কিভাবে গঠিত হয়েছে। বাংলাদেশে যে আওয়ামী লীগ 72 সনে ক্ষমতায় এলো, আওয়ামী লীগের এই নেতৃত্বের শ্রেণী চরিত্র কি? দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা কেউ ছিল জীবন বীমা কোম্পানির দালাল, কলেজের শিক্ষক, রেশনের ডিলার, মানে তারা কোনো মৌলিক শ্রেণীর লোক নয় যে শিল্প বুর্জুয়া শ্রেণী। হ্যাঁ, তা ফলে যে যখন তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, তখন তারা পুঁজি গঠনের জন্য লুটপাট, দুর্নীতি, চোরাচালান, লাইসেন্স, পারমিট, ইনডেন্টিং, এর মধ্য দিয়ে বিপুল সম্পদ, আপনি যদি পুরনো কাগজপত্র দেখেন, এর উপরে লেখালেখি দেখেন, আপনি দেখতে পাবেন এটা যে কেন দ্রুত এখানে একটা দুর্ভিক্ষ হয়ে গেল 74 সনে। মানে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র 70-এর পরে যা ছিল এখন আসলে তাই রয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ 72 সনে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আওয়ামী লীগের সাথে যে শাসক শ্রেণীটা গড়ে উঠেছে, এটাই পরবর্তীকালে বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যে বাংলাদেশের যে শাসক শ্রেণীর যে গঠন, তারা একটা দানবে পরিণত হয়েছে। যেমন একটা আজকে ব্যাখ্যা আমরা কি দেব যে বিএনপির বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সংবাদ আমরা দেখি এখানে, যে বিএনপির দলটার মধ্যে এই যেটা গেল, এটা তো সমগ্র শাসক শ্রেণীর ইসের মধ্যে, চিন্তার কাঠামো, বাস্তব অবস্থার মধ্যে তাদের অভ্যাসের ব্যাপার তাদের, এটাকে তারা নিয়ন্ত্রণ করবে কি করে? বুঝাতে পারছে কিনা জানি না। কারণ এই পথেই তো এইসব দলের পদ নেওয়ার জন্য তো টাকা দেয়, আপনি যদি তদন্ত করে দেখতে যান। এইসব সংগঠনের, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠনের থানার পদ, জেলার পদ, এর জন্য তো হয় আপনার টাকার বিনিময় হয়। তো ফলে যে জিনিসটা হচ্ছে যে এইখানে জনগণের প্রতি অঙ্গীকারের যে জায়গাটা, জনগণের স্বার্থের প্রতি, সেইটা কিন্তু এখানে এইভাবে নাই। এটা একটা বলা চলে যে মানে এখানে যে চরিত্রটা দাঁড়িয়েছে আপনার পরিস্থিতি, সেটা হচ্ছে যে একটা লুণ্ঠন দুর্নীতির এই জায়গাটাতে এসে একটা ধাক্কা খেয়েছে জুলাইয়ের অভ্যুত্থান। কিন্তু তারপরে এই 11 মাসের যে আপনি যদি দেখেন যে এইখানে যে আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনে নেতৃত্বে ছিলেন, সেই নেতৃত্বের একাংশের আচরণ যেসব সংবাদ পত্রিকায় আসে, সেটা কি এর সাথে মেলে না? দ্রুত টাকা বানানো, হ্যাঁ, অনেকটা সেই আওয়ামী লীগ বিএনপির মতো প্রচার কার্যে যাওয়া, এগুলো সমালোচনা তো আসছে। কেন আসছে? মানে শোডাউন কেন্দ্রিক। হ্যাঁ, তো ফলে যে জিনিসটা আপনি বলেছেন সেইটার ক্ষেত্রে সুনির্দিষ্ট উত্তর দিতে গেলে বলতে হবে যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, আমি ঠিক তার মনোজগৎটার কথা চিন্তা করছি, যে বাংলাদেশের মানুষ কি পুরানো কায়দায় শাসিত হতে রাজি? আপনি যে প্রশ্নটা করছেন, পুরনো কায়দায় বাংলাদেশ শাসন হবে, এটা কি রাজি মানুষ? আমার মনে হয় না। এখানে আমার একটা আছে যেটা হচ্ছে যে আবার কি বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে লুটেরা, ব্যবসায়ী, দুর্নীতিবাজ, আমলা, সামরিক কি বেসামরিক, তারা পার্লামেন্টে বসবে? পার্লামেন্ট কি একটা লুণ্ঠনজীবী ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে? যারা 71-এ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মনে করেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের ঐক্যকে বিভক্ত করেছে, তারা সৎলোক হয়ে উঠবে? আমার মনে হয় না এখানে।
তো সেই ক্ষেত্রে ধরেন ডিজিটাল মিডিয়া কি বলে, অনলাইন নানা প্রচার, ইউটিউব হতে পারে এটা। এখন বাংলাদেশের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ছাত্র, সামাজিক সংগঠনগুলো এই ব্যাপারে যদি তারা সচেতন না থাকে, তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেইটা একটা দুর্ভাগ্যজনক জায়গায় যাবে, হতাশা আসবে। দুর্ভাগ্য মানে হতাশার জায়গায় আসবে। তার মানে আপনি বলছেন যে ভোটের মাধ্যমে যে পরিবর্তন হবে এটা সম্ভবত আশা করাটাই মৌলিক না, মৌলিক কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভোট হলে যে জিনিসটা হবে ধরেন সেটা হচ্ছে একটা জনগণের কাছে জবাবদিহি করার একটা জায়গা তৈরি। এই কাঠামোগত পরিবর্তনের খুব বেশি আপনি আসলে সম্ভাবনা দেখেন না। তার মানে ওই যে বাঙালি জাতির মহাফেজখানায় একটা যে আকাঙ্ক্ষা, আমি পরিবর্তন চাই, সেটা তার মানে রয়েই যাবে যতদিন পর্যন্ত তা না আসবে। মানে ইতিহাস তো অন্তত তাই বলছে, তাই নয় কি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমরা একটু যদি এবার বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা খেয়াল করি, মানে একটা সময় বাংলাদেশে বামপন্থার রাজনীতিটা খুব শক্ত অবস্থানে ছিল। ইনফ্যাক্ট আওয়ামী লীগই তো একটা সময় সেন্টার অফ দ্য লেফট ছিল। সেই ধারার আমরা পরিবর্তন হতে দেখলাম। 90-এর পরে থেকে আমরা দক্ষিণপন্থার মানে উদ্ভব হতে দেখলাম বা বাড়তে দেখলাম প্রভাব প্রতিপত্তি। এখন সম্ভবত তা অনেক বেশি। এই যে বামরা একটু একটু করে সাইডে সরে গেল, একটা সময় আপনাদের কিছু সহযোদ্ধাই আমি বলবো তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেলেন, তাদের নামে এখন দেখছি বিশাল বিশাল মামলা রয়েছে, কারণ তারা প্রচুর টাকা পয়সাও বানিয়ে ফেলেছেন। বামরা মানুষের একদম কাছাকাছি কেন যেতে পারলো না? আর এই জনপদে, যে জনপদটা অনেক বেশি সেকুলার হবার কথা, মানে ইতিহাস তো তাই বলে, সেই জনপদে দক্ষিণপন্থার যে উত্থানটা বা এই মানুষের কাছে যে তাদের কাছাকাছি চলে যাবার জায়গাটা, এটিকেই বা আপনি কিভাবে দেখেন? এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশে ৭১ সনের যে স্বাধীনতা সংগ্রাম, তো সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ যে একটা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হতে যাচ্ছে বা রাষ্ট্র করা দরকার, এই চিন্তা বাংলাদেশের কমিউনিস্টদের ছিল। পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, যাদের পিকিংপন্থী বা চীনপন্থী বলা হতো। আমার তো মনে আছে আমি তখন সম্ভবত ষষ্ঠ কি সপ্তম শ্রেণীর ছাত্র, ৭০-৭১-এর দিকে। তখন তো আমি দেয়ালেও লিখন দিয়েছি, শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো। আমরা তো বইতে পড়েছি ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা। আমি তখন ক্লাস 5-এর ছাত্র। আমাদের শহর বরিশালেও আমরা তখন, আমাদের বড় ভাইরা যারা ছাত্র ইউনিয়ন করতেন, তারা মিছিল নিয়ে আসতেন, আইয়ুব মোনেম 2 ভাই, এক দড়িতে ফাঁসি চাই। তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে কিন্তু বামপন্থীদের, মৌলানা ভাসানীর নেতৃত্বে কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা ছিল। তো সেইখানে তারা কেন এখান থেকে হয়ে গেল, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে নির্বাচনটা এলো, আপনার ধরেন ৭০-এ যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগে এখানে আমাদের এখানে বিপ্লবের নানা রকম লাইন এখানে এলো, আমরা দেখলাম। সেটা হচ্ছে, তো সেইটার ক্ষেত্রে যেটা হল মানে ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। কিন্তু জনমানুষে তো কিন্তু এখানে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে সেই রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য একটা নির্বাচনের প্রশ্ন। কেননা ৪৭-এর পর পূর্ব বাংলার মানুষ তো বুঝলো যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান করলাম, কিন্তু আমরা বাঙালি মুসলমান বা পূর্ব বাংলার জনগণ তো কিছুই পেলাম না। তারপর আমাদের মাতৃভাষার উপর হামলা এলো, ৫২ আন্দোলন হলো, ফলে ৫৪ নির্বাচনে গিয়ে আমরা মুসলিম লীগকে ধরসাই করলাম যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ধরেন। তারপর সেই যুক্ত ফ্রন্টেরকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী আইয়ুব খানের ধরেন 1958-এ তারা পাওয়ার নিল। তাহলে বাঙালিদের হাতে যে ক্ষমতা দিতে চাচ্ছে না পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট, এইটা কিন্তু বাঙালি রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতে পারছেন। সে মৌলানা সাহেব বহু আগে বুঝছেন, মৌলানা ভাসানী, পরবর্তীকালে সেইটার ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমানও এসছেন। কিন্তু তিনি পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যেই স্বায়ত্তশাসন চেয়েছেন। কিন্তু মৌলানা সাহেব কিন্তু স্বাধীন পূর্ব পাকিস্তান, স্বাধীন পূর্ব বাংলার যে স্বপ্ন, এ কথা কিন্তু মৌলানা সাহেব নিয়েছেন বা কমিউনিস্ট বিপ্লবীরা নিয়েছেন। কিন্তু সেই সময় যে চারু মজুমদারের নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়িতে যে উত্থান হলো ধরেন, এই যে বিপ্লবের যে পতাকা, সেইখানে গণসংগঠন এবং গণরাজনীতি বাদ দিয়ে যখন শ্রেণীশত্রু খতমের লাইনে কমিউনিস্টদের একটা অংশ চলে গেল ধরেন, ফলে এখানে আমার একটা বিচ্ছিন্ন হলো, গণসংগঠনগুলো ভেঙে দেওয়া হলো এবং মৌলানা সাহেবকে বাধ্য করা হলো নির্বাচনে না যাওয়ার জন্য ৭০-এ। ফলে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগকেই পেল জনগণের সামনে এবং আওয়ামী লীগকেই, নৌকাকেই ভোট দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বা দুঃশাসনের বিরুদ্ধে তাদের রায়টা দিয়ে দিল তাদের। কেউ কেউ তো বলেন যে মাওলানা সাহেব ইচ্ছে করেই যাননি, মানে সেই ধরনের কোনো ঐতিহাসিক সূত্র বা তথ্য আমি অন্তত পাইনি, অন্যরা জানি না, আমরা এটা খুঁজেছি কিন্তু আমরা পাইনি
যে জিনিসটা হচ্ছে। তো এইটা হলো একটা জিনিস আপনার, যেটার পরে বাংলাদেশে রাজনীতিতে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেলেন মাওলানা ভাসানী। বাংলাদেশে ৭১-এর আগে যেখানে ছিলেন মাওলানা ভাসানী, আপনি ৭২-এর পর বাংলাদেশে মাওলানা ভাসানীর সেই রাজনৈতিক অবস্থাটা নাই। আর কমিউনিস্টদের মধ্যে যেটা হচ্ছে যে তারা ৭১ সনে বাংলাদেশেই ছিলেন, তারা ভারতে যান নাই। সেটা পাবনায় মতিন আলাউদ্দিন টিপু বিশ্বাসের কথা বলেন, তোহা সাহেব নোয়াখালীর কথা বলেন, সিরাজ শিকদার বরিশালের কথা বলেন, মান্নান ভূঁইয়া, হায়দার আকবর খানুররা আপনার এই যে শিবপুরে বলেন, এই যে কোথায় এই জায়গাটার নাম নরসিংদীর শিবপুরে, তারা যে প্রতিরোধ গড়েছিলেন দেশের ভেতরে থেকে পাকিস্তানের। আওয়ামী লীগের নেতাদের মতো তারা পালায় কলকাতায় যায় নাই বা অন্য জায়গায় যায় নাই, নিজেদের মাতৃভূমি বা জমিনের উপর দাঁড়ায় পাকিস্তান আর্মির বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এবং সেই সম্পর্কে একটা মূল্যায়নে অনেক পরে বদরুদ্দীন রহমান লিখেছিলেন যে বাংলাদেশের কমিউনিস্টরা যদি ৭১ সনেও নিজেদের মধ্যে একটা, এই গ্রুপগুলো নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করতেন, হয়তো কিছু না হতো, কিন্তু নতুন রাষ্ট্রে যখন হতো তখন তারাই প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হলো। তো যে জিনিসটা হলো যে এইটা পরে হারিয়ে গেল আপনার। আবার একটা ছোট খুবই ক্ষুদ্র অংশ যারা ৭১-এর মুক্তি সংগ্রামকে সেভাবে সমর্থন করেনি, এটা তারা সংগ্রাম আগে বিলুপ্ত করার কথা, তারা ওই দুই কুকুরের কামড়াকামড়ি বলছে, এটা খুব ছোট অংশ, এটা যে খুব বিশাল অংশ কমিউনিস্ট আন্দোলনের তা না। তো এই যে বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশের যে শাসক শ্রেণী, নব্য বাঙালি বুর্জুয়া শ্রেণী, তার যে নেতা শেখ মুজিবুর রহমান, তিনি কিভাবে বামপন্থীদের নির্যাতন করছেন রক্ষী বাহিনী গঠন করে, রাষ্ট্র তো ব্যাপক নির্যাতন করেছে। মানে বলা হয় যে প্রায় ৩০,০০০ বামপন্থীকে হত্যা করা হয়েছে। যখন রাজাকারদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে তোমাদের অস্ত্র সমর্পণ করো, আর রাজাকারদের ক্ষমা করে বলা হচ্ছে যে তোমরা দেশ গড়ো। আর বামপন্থীরা যারা প্রতিবাদী তাদেরকে রক্ষী বাহিনী ধরে তাদের হত্যা করছে, গুম করছে। গুম তো সে সময়ই শুরু হয়েছে। বরিশাল শহরেই আমার মনে আছে সে সময় ছাত্র নেতা ছিলেন ব্রজমন বিএম কলেজের নজরুল ইসলাম, সদরুল ইসলাম এবং সমরেশ ঝা, ৩ জন গুম হয়ে গেল সে সময়। তো এরকম বাংলাদেশ, সারা বাংলাদেশে কিন্তু রক্ষী বাহিনী গুম করেছে আওয়ামী লীগের। তো এই যে দুঃশাসন ধরেন, সেই দুঃশাসন এবং তারপরে যেটা হচ্ছে যে এখানে গণতান্ত্রিক যে অধিকার সেগুলো কীভাবে হলো, বিশেষ ক্ষমতা আইন এখানে হলো, সংবিধানে যে সংশোধনী এলো, এবং সেই সংশোধনী এক পর্যায়ে গিয়ে আপনার ৪র্থ সংশোধনী ৭৫ সনের ২৫শে জানুয়ারি। তার আগে আর একটা অ্যাক্ট হয়েছে আপনার সম্ভবত ৭৪ সনে, সেটা হচ্ছে প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট, ১৬ই জুন, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ। আর কিছুই থাকবে না। হ্যাঁ, আর বাকশাল যখন কায়েম হলো, খালি ৪টা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ হয়ে গেল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। বাংলাদেশ শ্রমিক কৃষক আওয়ামী লীগে যোগ দিতে হবে, নাহলে বাকি সব পার্টি, যেখানে সেই বাকশালে ন্যাপ চলে গেল, কমিউনিস্ট পার্টি তাদের পার্টি বিলুপ্ত করে ঢুকলো এখানে। এখন তারা সেইভাবে স্বীকার করে না, বলে আমরা গোপন অবস্থায় ছিলাম, কিন্তু তারা তো গিয়েছিলেন সেখানে। এবং এর সাথে রয়েছে আন্তর্জাতিক শক্তি, তাদের ষড়যন্ত্র ভূ রাজনীতিতে। ৭১ সনেও তো সাম্রাজ্যবাদী শক্তি, আন্তর্জাতিক শক্তি ছিল না আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, আপনি যদি দেখেন সেই সময় ছিল। ৭৫-এও তো এটা ছিল, যে কারণে আমরা দেখলাম একটা সামরিক কুদেতা এখানে হলো এবং শেখ সাহেবকে তার পরিবার সহ হত্যা করা হলো, এবং তিনি জনগণকে আর পেলেন না। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগ জনগণ থেকে, আমরা মনে করি এটা যে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। ফলে এই চক্রান্তটা সেভাবে হয়েছে আপনার, যারা চক্রান্ত করে। এবং তারপরে এখানে আবার নতুনভাবে চলতে লাগলো, কিন্তু সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণটা তো চলতে লাগলো। আর ৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যে বাংলাদেশের একটা গোলামির চুক্তি হয়েছিল ২৫ বছরের, যেটা নিয়ে স্বাধীনতার পরে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই সময় ধরে। তো এই জিনিসগুলি নিয়ে বামপন্থীরা তো সেইভাবে সোচ্চার ছিল, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়া, যে কিভাবে যাওয়া যায়, সেই যাওয়াটা তারা করেননি। কেননা ভারত বিরোধিতা করলে আবার যদি সাম্প্রদায়িকতা হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জাতীয় স্বাধীনতার প্রশ্ন যখন বাংলাদেশের উদ্ভব ঘটল ৭১-এর ১৬ই ডিসেম্বর পরে নতুন রাষ্ট্রের, এর জাতীয় স্বাধীনতার প্রশ্ন আছে, সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যেটা ওই ২৫ বছরের চুক্তির মধ্যে ছিল। বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না, বুঝতে পারছেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত চালাবে, ভারতের অনুযায়ী চলবে, যেটা শেখ হাসিনার সময় ছিল। শেখ হাসিনার ১৬ বছরের সময় যখন রোহিঙ্গারা ঢুকলো, আমার মনে আছে পরিষ্কারভাবে, যে উনি কোনো দিলেন না পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন আমাদের সভাপতি দুটো লেখা লিখছিলেন
এই রোহিঙ্গাদের উপর বদরুদ্দিন উমর একটা লেখায় উনি লিখছিলেন বর্ডার খুলে দেওয়ার জন্য, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য। কারণ 71 সনে আমরা গিয়েছিলাম না, তাহলে এটা তো মানবিক প্রশ্ন। এরপরে গভর্নমেন্ট দেখা হলো 1 মাস পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেবে। কিন্তু প্রথমে বলেছিল যে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তারা সম্পর্ক করে বিদ্রোহীদের দমন করবে। বুঝতে পারছেন জিনিসটা? তো ফলে যে জিনিসটা হচ্ছে যে এই যে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, এই প্রশ্নটাও বামপন্থীরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর তারা সরব থাকলো, সেটাকে তারা সেইভাবে টেনে নিয়ে যায়নি। তারা কি মানুষের ভাষা বুঝতে বা মানুষের না, এখন আপনি দেখবেন এখন সাম্প্রদায়িক শক্তি যেমন ভারতের বিরোধিতা করতে গিয়ে সাম্প্রদায়িক দলগুলো, জি যেহেতু বাংলাদেশের জনগণের একটা বড় অংশই মুসলমান সম্প্রদায়ভুক্ত, তারা এটা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে হলো ভারত একটা হিন্দু রাষ্ট্রের মতো অবস্থা নিয়েছে এই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের জন্য, তাই না? এই সাম্প্রতিক কালে আপনি যদি মনে করেন, কিন্তু ভারত তো একটা সাংবিধানিকভাবে সেকুলার রাষ্ট্রের একটা জায়গায় ছিল, একটা অসাম্প্রদায়িক একটা তার অবস্থা ছিল। কিন্তু এখন এই গত বছরে এটা হয়েছে, কারণ ভারতের শাসক শ্রেণী বা ভারত রাষ্ট্রের যে আগ্রাসন আছে এখানকার জাতিগত, ভারত একটা জাতিগত মানে কারাগারই আমি বলবো, বিভিন্ন জাতি সেখানে নিপীড়ন। পাকিস্তানও একটা কারাগার, আমরা পাকিস্তানের কারাগার থেকে বেরিয়েছি ধরেন 71-এর স্বাধীনতা, কিন্তু পাকিস্তানে তো বালুচ আছে, সিন্ধ আছে এই কারাগারে। ভারতেও তো এরকম জাতিগত নিপীড়ন আছে, সে মণিপুরি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, নাগাল্যান্ড বলেন, অরুণাচল বলেন, কাশ্মীর বলেন, বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতের দিকেও তাকাতে পারেন। তো ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধেও কিন্তু জাতিগত প্রতিবাদ আছে। এমনকি আদিবাসী যাদের বলা হয় তাদের উপর তো ব্যাপক নির্যাতন এখন চলছে, হ্যাঁ, হত্যা চলছে ভারতের কেন্দ্রীয় রাষ্ট্র। তো ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াই আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নকে, সেটা হিন্দু রাষ্ট্র হিসাবে না, একটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এটা রাষ্ট্র এটাই। কিন্তু সাম্প্রদায়িক দলগুলো কিন্তু এটাকে এমনভাবে উপস্থিত করে, যেটা আপনি দেখবেন বাংলাদেশে মুসলিম উম্মা বলে একটা কথা চালু আছে। তারা কি বলতে চায়? তারা বলতে চায়, যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, যে গাজার প্রতিরোধে, গাজায় যে ইসরায়েলি হামলা হচ্ছে, বাংলাদেশের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। কেন? বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, শুধু মুসলিম উম্মা কেন? যখনই মুসলিম উম্মা বলা হচ্ছে তখন কিন্তু জনগণের অন্যান্য অংশকে আমি আলাদা করে দিচ্ছি। আজকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে অমুসলিম যদি আমি বলি, যাদের আমরা যদি বলি যারা মুসলমান না, এমন লোকই তো যার গাজার বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি সোচ্চার না। আপনার কি তার মানে মনে হয় যে দেশে ধর্ম নিয়ে রাজনীতিটা এখনো পর্যন্ত ইসলামী দলগুলো করছে? হ্যাঁ, ধর্ম নিয়ে তো ধর্মকে রাজনৈতিক ব্যবহার তারা করছে এটা, এবং এই যে করছে তারা, এটা খুব বিপজ্জনক আমি মনে করি। সাম্রাজ্যবাদীরা ধর্মকে ব্যবহার করে আমাদের বিভক্ত করছে না, ব্রিটিশ ঔপনিবেশের সময় হিন্দু মুসলমান বলে, সেটা তো এখনও আছে। আমরা শেখ হাসিনার উচ্ছেদের পরে, তাকে পালানোর পরে আমরা দেখলাম যে ভারত সরকার এখানে অব্যাহত, ভারতের মিডিয়াগুলো বলতে লাগলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হলো, তো ভারতে ক্যাম্পেইন, ভারতের জনগণের মনকেও তারা বিষাক্ত করে দিল। আর আমরা যারা বাংলাদেশের বসবাস করছি, বাংলাদেশের নাগরিক, আমরা দেখলাম হ্যাঁ সেভাবে না, তো এটা যেভাবে তারা বলছে। বাংলাদেশে যখন ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হলো, ঐক্যমত্যকে আপনি কিভাবে দেখেন? মানে তাদের মধ্যেও তো বিভিন্ন মতবাদ আছে, মৌদুদিবাদী রয়েছে, দেওয়ানবাগী রয়েছে, মানে দুইজনের সাথে একরকম মানে দেখা দেখি একটা সময় বন্ধ ছিল, এখন এক ছাতার নিচে সবাই চলে আসে। এটা ক্ষমতাকে কেন্দ্র করে আগামী দিনের সুযোগ এর সুবিধা, সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে বলে মনে হয়? না, আরামায়েশ, সুযোগ সুবিধা, যেটা একটা বুর্জুয়া দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ করে, এটা জামাত ইসলামেরও তাই। এখানে যদি জনগণের এটা থাকতো তাহলে আমরা তাদের দেখতে পেতাম। এমনও তো হতে পারে যে তারা ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে হ্যাঁ, যাচ্ছে। সেটা তো ক্ষমতা দখলের ক্ষেত্রে, রাষ্ট্র ক্ষমতা দখল করে সম্পদ বৃদ্ধি করা ইত্যাদি। এখানে আদর্শের প্রশ্নটাকে যদি বলা যায়, আমরা যদি বলি যে তাদের আদর্শের প্রশ্নটা কি, সেই আদর্শের প্রশ্নটা তো আমরা ইরানে যে ইসরায়েলের হামলা জি কে কেন্দ্র করে, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে এইসব দলগুলোর কার কী অবস্থান? আমাদের দেশে শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি আমার মনে আছে পরিষ্কার। আপনার যখন রানা প্লাজা ভবন ধসে শ্রমিক মারা গেল, তখন আওয়ামী লীগের শেখ হাসিনা একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, উনি বলেছেন বিরোধী দল পিলার নাড়িয়েছিল। তাই পরে আর বগুড়ায় হেফাজত ইসলামের একজন নেতা ছিলেন বাবু নাগরী, তিনি বলেছিলেন অন্য যে এদের কি বলে, এরা থেকে বিশ্বাস নাই, কি যেন একটা মানে ধর্মীয় থেকে বলছিলেন, আমার ঠিক মনে পড়ছে না এটা, যেটা মানে অবাস্তব, মানে এটা আড়াল করা জিনিসটা। মানে এই যে গার্মেন্টস মালিক
বা এই বর্বর মালিক শ্রেণী যারা আছে, যারা শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে খালি মুনাফা লোটা বোঝে, সেই প্রশ্নটাকে আড়াল করা। রবীন্দ্রনাথ তো একটা কথা বলেছেন যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। বামদের ক্ষেত্রে এই কঠিন সত্যটা কি? মানে তারা কি নিজেদের মধ্যে একরকম দ্বন্দ্বের জায়গাতে সবসময় থেকে গিয়েছে, কিংবা তারা এত বেশি তাত্ত্বিক জায়গাতে থেকেছে যেটা মানুষ বুঝতে পারেনি, তাদের কাছে যেতে পারেনি? নাকি বিষয়টা এমন যে মানুষজন মার্ক্সবাদ বলেন বা লেলিনবাদ বলেন বা মাও সেতুংয়ের কথা বলেন, তারা আসলে এসব জিনিসের উপর আর আস্থাই রাখতে চায় না? কোনটা সত্যি? এটা যদি বলা চলে সেটা হচ্ছে যে মার্ক্সবাদ বা লেনিনবাদ, একটা তো হাস্যরসও আছে যে চায়নায় বৃষ্টি হলে এখানে ছাতা ধরে একদম। না, সেটা একসময় ছিল হাস্যরস না, এটা বাস্তবেও ছিল। অন্ধ পিকিংপন্থী ছিল এখানে, এটা বাস্তব। অন্ধ মস্কোপন্থীও ছিলেন এখানে। এবং আমার যদ্দূর মনে পড়ে 90-এর দশকে, 80-র দশকে এক কমিউনিস্ট নেতা বলেছিলেন পাবলিক মিটিংয়ে, তাদের পার্টির সভায়, জনসভাই বলছিলেন যে অনেকে আমাদের সমালোচনা করে যে মস্কোয় বৃষ্টি হলে আমরা ঢাকায় ছাতা মেলি, বলে উনি বলছেন ছাতা মেলেই তো, কী হয়েছে তাতে? মানে অডাসিটিটা দেখেন, বুঝছেন, কাণ্ডজ্ঞানীনতা। যে জনগণের দিক দিয়ে যে সমালোচনা আছে সেটা কিন্তু আপনার বিবেচনায় নিতে হবে, ভুল হোক ঠিক হোক। জনগণ যখন আমাকে সমালোচনা করছে, আমার তো সেটা বিবেচনা করতে হবে যে কেন সে সমালোচনা করছে, আসলে কি আমি ঠিক পথে নাই। যদি আপনি সাধারণ আত্মসমালোচনা, জনগণের কাছ থেকে তো শিক্ষা গ্রহণ করার আছে, আমি শিক্ষক হিসেবে আসছি, জনগণের কাছ থেকে আমার শেখার নাই, এটা তো দ্বান্দ্বিক নিয়ম। তাহলে আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে, যেটুকু আমি বুঝি আমার রাজনৈতিক জীবনে, সেটা হচ্ছে যে ব্যাপক শ্রমজীবী জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং তত্ত্ব চর্চা দরকার আছে, তত্ত্ব আয়ত্ত করার ব্যাপার আছে। আপনাদের সভাপতি যিনি কমরেড বদরুদ্দিন ওমর ধরেন, আমি গভীর শ্রদ্ধা জানাই আপনার এই অনুষ্ঠানের মধ্যে, যে আমরা যারা রাজনৈতিক কর্মী গড়ে উঠছি বা যতটা পেয়েছি সামান্যই, যে এই তত্ত্বের গুরুত্বটাও নিয়ে আমাদের সামান্য হলেও উপলব্ধি, যেটা লেলিন বলছেন, বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না, বিপ্লবী পার্টিও লাগবে। আপনি তো পথ দেখতে পারবেন না, বিপ্লবী তত্ত্ব হচ্ছে আলোর মতো, পথ দেখাবে এখানে। উনি বহু আগে বলছেন এটা, যে অভ্যুত্থান শুরু হয়েছে, উনি 18 জুলাই আমাকে বলছে দিস ইজ ইউর টাইম। আমাকে ব্যক্তিগত, আমি প্রেসিডেন্ট সেক্রেটারি, এই দিস ইজ ইউর টাইম। এবার যদি তাকে সরাতে না পারো তোমরা, আর সরাতে পারবে না। আপনি চিন্তা করেন যে তখন একটা ধাক্কা লাগে না, নেতা যখন বলেন যে এইটাই তোমার সময়, তোমরা কিন্তু আর পারবে না। তো ফলে এইটা তো সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে, আমরা কর্মীদের মধ্যে সঞ্চারিত হয়েছে যে এটাই আমাদের সময়। এবং অন্য বিভিন্ন সংগঠন যারা রাস্তায় ছিল তাদের মধ্যে আমরা প্রবাহিত করেছি। অনেকে জিজ্ঞেস করছে উনি কে বলছেন, আমি বলছি এই বলছেন উনি, যে এখনও তোমরা বসে আছো কেন। এবং সেই ঢেউয়ের ধাক্কায় 29শে জুলাই বণিক বার্তার ইন্টারভিউতে তিনি বলছেন আর একটা ধাক্কা দরকার। দেখেন 29শে জুলাই যখন আন্দোলন মনে হচ্ছে পড়ে গেছে, তখন উনি বলছেন যে একে সরানোর জন্য আর একটা ধাক্কা দরকার। তাহলে সেই ধাক্কাটা হলো 5 তারিখে। এটা অন্য জিনিস না, সেটা হচ্ছে যে জনগণের জন্য কাজ করলে, জনগণের সাথে সম্পর্ক রাখলে আপনি পালসটা ধরতে পারবেন। আমরা যেটা পারিনি, আমি তার তো সমালোচনা, আমি সকল কমিউনিস্ট বামপন্থীদের দায়িত্ব আমি নিতে চাই না, আমি নেই। আমাদের কমরেডরা বলে আপনি দায়িত্ব নেবেন না, কারণ আমরা বহু আগে থেকে এটা বলেছি। এই বামপন্থী আমাদের বন্ধুদের সাথে আমরা বসছি, আমরা বলছি অভ্যুত্থানের মধ্যে একে সরানো হবে, পরিস্থিতি রয়েছে। এবং সেটা যদি আপনাকে আমি বলি এই আলোচনার মধ্যে দিয়ে, ধরেন 14 সনে নির্বাচন হলো না, 153 জনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করলো, সবাই দেখছে, জনগণ দেখছেন, রাজনৈতিক নেতা দেখছেন, বুদ্ধিজীবী দেখছেন। তারপরে আপনি আসেন গুম, তারপর আপনি 2018-তে দিনের ভোট রাতে করলেন। সেই সময় উনি বলেছিলেন, বদরুদ্দিন ওমর প্রেস ক্লাবে সাংবাদিক প্রশ্ন করেছিল, উনি বলেছেন যে আমরা নির্বাচন করি না, কিন্তু এইবার যারা নির্বাচনে যাচ্ছে 2018-তে, বিএনপি কামাল হোসেন সাহেবকে নেতা মেনে একটা ঐক্য ফ্রন্ট করলো না। আমি বলবো যে যারা নির্বাচনে যাচ্ছে, আমরা বলবো তাদেরকে যে তোমরা ভোট কেন্দ্র পাহারা দাও। দেখেন তখন কিন্তু অক্টোবর মাস, নির্বাচন এসে ডিসেম্বরে, যে তোমরা ভোট কেন্দ্র পাহারার ব্যবস্থা করো। অর্থাৎ ভোট যে ডাকাতি হবে এটা উনি করছেন। কারণ উনি আমাদের একটা বলছেন, যখন দেখবে যে মানুষ ভোট দিতে যাচ্ছে নিজে, তখন বুঝবে যে রেজিম পাওয়ারে আছে, সে থাকতে পারবে না। মানে আপনি যে তাগিদ করেন, তার মানে আপনি তখন ওইটাকে ইনস্ট্রুমেন্ট মনে করছেন যে ভোট দিয়ে শালাকে তাড়াবো, এটাকে তাড়াবো, বুঝতে পারছেন? তো এই জায়গাটায় এসে আমাদের দিক দিয়ে যেটা আমি বলবো, যে আমাদের বামপন্থী কমিউনিস্ট নামে যারা পরিচিত, তারা সেই সময় কতগুলো এই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার বয়ানের মধ্যে থেকে যদি প্রশ্ন করা যায় মুক্তিযুদ্ধের চেতনা কী, তার শ্রেণী চরিত্রটা কী। মুক্তিযুদ্ধের চেতনা তো এমন না যে সর্বজন গৃহীত, এটা
যেহেতু আমি শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, কমিউনিস্ট রাজনীতি করি, সমাজতন্ত্রের রাজনীতি, আমি তো শ্রেণী প্রশ্ন ধরব। এই মুক্তিযুদ্ধের চেতনার শ্রেণী চরিত্র কি বলেন? কোন শ্রেণী সেবা করবে? সালমান রহমানদের না ওয়ার্কারদের, শ্রমিকদের, কৃষকদের? তা পরিষ্কার আলোচনা একদম। কিন্তু তারা এটা নিয়ে চলছেন। এইটা নিয়ে চলতে গিয়ে তারা বের করেছেন এখানে যে না, হাসিনা যে কি সরাতে গেলে এখানে বিএনপি জামাত আসবে। আমরা পরিষ্কার বলছি নানা ঘরোয়া আলোচনায় বা আনুষ্ঠানিক আলোচনায় যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে গণ আন্দোলনের মধ্যে, অভ্যুত্থানের মধ্যেই সরাতে হবে। সেই অভ্যুত্থানে বুর্জুয়া দল আসবে, এমনকি ধর্মাশ্রয়ী দলগুলোও আসবে। শ্রমিক শ্রেণীকেও সেই আন্দোলনে থাকতে হবে, কারণ গণতন্ত্রের সংগ্রাম আমরা করব না। আমাদের লক্ষ্য সমাজতন্ত্র। কিন্তু খালি লেনিনের আমাদের শিক্ষা, লেনিন পরিষ্কার বলছেন যে স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ে বুর্জুয়ারাও যাবে, শ্রমিক শ্রেণীও যাবে। বুর্জুয়ারা চেষ্টা করবে ওই ক্ষমতা, পরে যখন ক্ষমতা হবে সেখানে তারা শ্রমিক শ্রেণীকে ভাগ দিতে যাবে না। কিন্তু আমরা যদি বেশি অংশগ্রহণ করি, শক্তি বাড়াই, তাহলে ভাগ আমাদের পক্ষে আসবে। এখন ধরেন তারা যেভাবে ছিল তারা ভাগ বেশি নিচ্ছে, আর যারা এটার মধ্যে যাই নাই তারা এখন বাইরে পড়ে আছে। প্রথম যে মিটিংটা ডাকা হলো মনে হয় সেনাকুঞ্জে না কোথায়, অভ্যুত্থানের পরে, কেন আমাদের ডাকা হলো না বলে বিবৃতিও দিয়েছিলেন অনেক বামপন্থীরা। আমাদেরও ডাকে না, কিন্তু আমরা কিন্তু বিবৃতি দিইনি যে আমাদের ডাকলো না কেন, তাই না? জিনিসটা তো দুঃখ পাওয়ার না। বিষয়টা হচ্ছে নিজেদের শ্রেণীগত যে অবস্থান সেটার উপর দাঁড়িয়ে নীতিগতভাবে শক্ত দাঁড়ানো। তো সেই ক্ষেত্রে ওনারা এই কাজগুলো করেননি এবং সেই জন্য আমাদের ভুগতে হচ্ছে। আমরা 71 সনে একভাবে ভুগছি, আমরা 80-র দশকে যে আন্দোলন করছি, আমি এই সূত্রে বলতে চাই 82 থেকে 90 মেইন মার্শাল ল বিরোধী মুভমেন্ট করছে বামপন্থীরা। কিন্তু এখানে ক্ষমতা মানে এমনভাবে আন্দোলনটা করেছেন তারা, ফলে ক্ষমতা গেছে বিএনপি নাহলে আওয়ামী লীগের কাছে। তার মানে আপনি বলছেন যে আসলে তাত্ত্বিকভাবে এখনো মার্ক্সবাদ রয়ে গেছে এবং এটা এখনো পর্যন্ত এই সমাজেও খাটবে সারা দুনিয়ায়। আচ্ছা, একটু জনাব বদরুদ্দিন উমর সম্পর্কে আমার মূল্যায়নটিও বলে দিই। আমি এখনো পর্যন্ত মনে করি যে বাংলাদেশে যারা জীবিত আছেন তাদের মধ্যে তিনি সেরা পলিটিক্যাল অ্যানালিস্ট। তা আমার সম্ভবত তার সাথেও কথা বলার কোনো এক সময় সুযোগ হয়, আমি সেই আশায় রইলাম। অন্য প্রশ্নে চলে যাচ্ছিলাম যে ছাত্রদের যেই দল হলো সেই দল নিয়ে আপনার মূল্যায়নটা কি? মানে আপনি যেটা বলছেন যে তারা আবার ওই আগের যে শ্রেণী চরিত্র সেই শ্রেণী চরিত্রের মধ্যেই ঢুকে গেলেন। কেউ কেউ প্রশ্নও করলেন যে তারা কেন চে গুয়েভারের মতন হেঁটে বেড়ালেন না, গণমানুষের কাছে গেলেন না, যেই পদযাত্রাটা আমরা এখন দেখছি। তো তাদের সম্পর্কে মূল্যায়নটা প্রথমত জানতে চাচ্ছিলাম, এবং এই পদযাত্রার মাধ্যমে তারা কি মানুষের কাছে যেতে পারবে বলে আপনার কাছে মনে হচ্ছে নাকি, বা এই পদযাত্রাটা তারা একটু দেরিতেই শুরু করে ফেললো নাকি? প্রথমত হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব, তারা যে একটি রাজনৈতিক দল গঠন করছেন সেইটার মধ্যে স্বাভাবিকতাই আছে, এটা হতেই পারে, তারা একটা দল গঠন করতে পারে। কিন্তু যেটা দেখা গেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্যে তারা ব্যাকুল হয়ে উঠছেন। পার্টি গঠন করছেই শুধু না, তারা ক্ষমতায় জন্য ব্যাকুল হয়েছে এবং নির্বাচনে যাবে, নির্বাচনের প্রতীক, এই ধান্দার মধ্যে গেছে আমি যদি বলি শব্দটা। এর ফলে যে জিনিসটা হচ্ছে, আর একটা হচ্ছে যে শাসক শ্রেণীর যে আধিপত্য আছে, সাংস্কৃতিক আধিপত্য, আওয়ামী লীগ, বিএনপি, এই যে শাসক শ্রেণীর যে রাজনৈতিক আধিপত্য, সেই আধিপত্যের তারা শিকার। তারা অনেকেই তো ছাত্রলীগও করতেন, কিভাবে টাকা বানাতে হয়, কিভাবে মানে দেখছেন তাদের নেতাদের, যেহেতু তারা ছাত্রলীগ করতেন, তারা নেতাদের দেখছেন না কীভাবে টাকা বানাতে হয়, তাই সে শিক্ষা তো তাদের আছে। ফলে মৌলিক সমাজ পরিবর্তনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এই অভ্যুত্থানের আগে, এটা আমি মনে করি না। তারা সরকারি চাকরি ক্ষেত্রে কোটা নিয়ে আন্দোলন করছেন। সমগ্র সমাজে যে যুবকরা, যুবতীরা, শ্রমশক্তিবান মানুষ, গরিব কি শিক্ষিত আপনার, তারা বেকার না, তাদের জন্য তারা কি নেমেছিলেন তা তো না, তারা সরকারি চাকরির কোটা নিয়ে তারা নেমেছিলেন। সেটা ন্যায়সঙ্গততা আছে, কিন্তু আমি বলছি যে সামগ্রিক সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলেননি। এখন তারা অনেক কথাই বলছেন। সুতরাং তারা দল গঠন করছেন, ঠিক আছে, দলের উদ্দেশ্য, আদর্শ, কর্মসূচির লক্ষ্য, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, মানুষের কাছে যাওয়া, তাদের এখনই নির্বাচন করতে হবে সামনের, সেটা আমি মনে করছি যেটা ঠিক হয়নি। তারা যদি সভা সমাবেশ করেন, যেটা আপনিও বললেন এখানে, যে এই কাজগুলো না করে এই পদযাত্রা, জনগণের কাছে যাওয়া, শোনা তাদের সমস্যা কি, যেটা রাজীব গান্ধীও শেষবার করেছেন। আমি আপনাদের এখানে ঢোকার আগে আপনাদের একজন সহকর্মী সোহাগ ভাই, তিনি আলাপ করছিলেন যে চিকিৎসা ক্ষেত্রে কি কি সমস্যা আছে, সাধারণ মানুষ কীভাবে ভুক্তভোগী হচ্ছে। তাহলে বাংলাদেশে পরিবর্তনের জন্য মানুষের সমস্যাও তো আমার জানতে হবে। কালকে আমি শ্রমিকদের একটা এলাকায় ছিলাম নারায়ণগঞ্জে, তাদের মূল সমস্যা হচ্ছে তার কাজ নাই,
গার্মেন্টস সেক্টরে বহু সেক্টর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনার। তাহলে বাংলাদেশে আমার মৌলিক যে চাহিদা, আমি তো চুরি, ছিনতাই, ডাকাতির মধ্যে যেতে চায় না জনগণ, তাই না? তারা সাধারণ মানুষের মধ্যে তো এই মানসিকতা নেই। তাহলে তাকে কাজ দিতে হবে, তো তাকে তো কর্মসংস্থান দিতে হবে। রাষ্ট্রের কী পরিকল্পনা আছে? ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার গত 11 মাসে এ ব্যাপারে কি করেছেন? জানেন, এই প্রশ্ন তো আসবে। আমরা একভাবে চলছি, অনেকগুলো পজিটিভ দিক হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো তো মৌলিক দিক। আমাদের তো প্রায় 1 কোটির মতো শ্রমজীবী মানুষ, অভিবাসী শ্রমিক, তারা রেমিটেন্স পাঠাচ্ছেন। ফলে আমাদের অর্থনীতি আবার সচল হয়েছে একভাবে। যে দুর্গতির মধ্যে আমরা যাচ্ছিলাম সেখান থেকে বের হয়ে গেছি আমরা, বলা চলে এখন। অবশ্যই। তো সেইখানে এই শ্রমজীবী জনগণের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য কি কর্মসূচি নেওয়া হয়েছে? ফলে এই ছাত্ররা যদি জনগণের এই বিষয়গুলোকে চিন্তা করতো, কর্মসংস্থানের প্রশ্ন, বাসস্থানের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, ছাত্র সমাজ তাদের শিক্ষা নিয়ে তারা কি করছে? শিক্ষা কমিশন বা কোনো কিছু আলাপ আলোচনা কিছু হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কি? গত 16 বছর বা তার আগে, বিশেষ করে গত 16 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে যে টর্চার সেল ছিল, আপনার ধরেন, মানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, সংগঠন করা হলে থেকে, এগুলো তো ছিল না। এখন এখন পরিস্থিতি কি? ফলে একটা গণতান্ত্রিক যে পরিবেশ শিক্ষাক্ষেত্রে, হ্যাঁ, সে দিকটাই বাকি। বুঝেছি। আমরা একদম আলোচনার শেষে চলে আসলাম, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো। গতকালই জামাতের আমির বলছিলেন যে নির্বাচন, মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আরও কেউ কেউ রাজনৈতিক দলও তা নিয়ে শঙ্কা করেছেন, যদিও তারেক রহমানের সাথে বিএনপির বৈঠকের পরে তারা অন্তত এই কথাটা আর বলছে না, তার আগে যদিও বলছিল। তো সেই ধরনের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কি আপনি দেখেনও কিনা, এবং এই নির্বাচনটা এটুকু অন্তত বলে ফেলা যাচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়াই সম্ভবত এই নির্বাচনটা হবে, যেহেতু তারা বিচারের আগে তাদের আর নিষিদ্ধ যেই নিষেধাজ্ঞা সেটি উঠবার সম্ভাবনা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কোথায় দেখেন? নির্বাচন নিয়ে শঙ্কা আছে নাকি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? নির্বাচন নিয়ে বাংলাদেশে নির্বাচন যাতে না হয় সে ব্যাপারে দেশি বিদেশি যে ষড়যন্ত্র, সেটা ক্রিয়াশীল আছে। কারণ বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানের দুশ্মন, যারা বাংলাদেশে জল ঘোলা করে মাছ শিকার করতে চায়, তারা তো নির্বাচন হতে দেবে না। নির্বাচনের মধ্যে দিয়ে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট কি সরকার, এটা যদি কায়েম হয়, ধরেন, সেটা তো একটা প্রক্রিয়া, একটা শৃঙ্খলার মধ্যে সে চলে গেল। যদি এটা শৃঙ্খলার মধ্যে না যায়, বিশৃঙ্খলার মধ্যে থাকে, তাহলে তো তাদের জন্য সুবিধা। সেটা আপনি মব সন্ত্রাস বলেন, অমুক বলেন, তমুক বলেন, নানা রকম যে ঘটনা, একটা সুশৃঙ্খল মানুষের কাছে আস্থা আসতে হবে। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সকল ক্ষেত্রে একটা স্টেবিলিটি, সেইটা তো নির্বাচনের মাধ্যমে আসবে বলে আমরা মনে করি এখন, মানে এখন যা পরিস্থিতি বাস্তব। সুতরাং আমি আমাদের দিক দিয়ে মনে করি যে নির্বাচন হবে। আচ্ছা, এই ব্যাপারে যত চেষ্টাই হোক, জনগণ কিন্তু এই দিক দিয়ে আছে। কিন্তু এখানে নানা রকম রাজনৈতিক দল দলীয় স্বার্থে, নানা রকম ক্ষমতায় যাওয়ার স্বার্থে নানা রকম কথাবার্তা তারা বলছেন। হ্যাঁ, বলে তারা নিজেদের কোনো জায়গায় দর কষাকষি, সিট ভাগাভাগি, আমরা জানি না এগুলো, মনে হয় এই জিনিসটা। কেউ বলছে নির্বাচন বর্জন করবেন, করেন, নির্বাচন বর্জন করেন। তাহলে 3 বছর যে 3টা টার্ম যে আওয়ামী লীগ নির্বাচন দিল না, সেই প্রক্রিয়াটাই আপনারা জারি রাখতে চান, মানে আমি যদি প্রশ্ন করি এটা। সুতরাং এরও রাজনৈতিক পাল্টা রাজনৈতিক বয়ান তখন তৈরি হবে, এবং তখন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইটা হলো নির্বাচন। আর আওয়ামী লীগের যে ভবিষ্যৎ, সেই ক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগ এক বাংলাদেশের জনগণের যে সংগ্রামের ইতিহাস, সে ভাষা আন্দোলন হোক, মুক্তিযুদ্ধ হোক, সেটাকে আওয়ামী লীগ আত্মসাৎ করেছিল। এককভাবে আত্মসাৎ করে নিজের ভূমিকা, শেখ সাহেবের ভূমিকা এমনভাবে তুলে ধরেছিল তারা, তাদের সেই মুক্তিযুদ্ধের মিথ্যা বয়ান, সেটা কিন্তু ধসে পড়েছে। তো এ দিয়ে এক শ্রেণীর কিছু কিছু লোকের ধরনের পুলকিত হওয়ার কথা। কিন্তু আমরা যেটা মনে করি রাজনৈতিকভাবে, যে ইতিহাসকে সামনেই আনা দরকার, কারণ ইতিহাস রাজনৈতিক সংগ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ভারত বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে, কোন স্বার্থে করেছে, এই প্রশ্নের আলোচনা হওয়া দরকার। ভারতের জনগণ, ভারতের রাষ্ট্র, ইন্দিরা গান্ধীর সরকার তো এক না। কিন্তু আজকে যেমন ভূ রাজনীতি নিয়ে আমরা আলাপ করি, 71-এর ভূ রাজনীতি এবং বাংলাদেশে এই আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কিভাবে তার গোয়েন্দা সংস্থা বা নানা সংস্থা দিয়ে কাজ করেছে সেই পাকিস্তান আমল থেকে,
এই চিন্তাগুলোর মধ্যে দিয়ে দেখতে হবে। আর আমাদের নিজেদের স্বাধীনতার চিন্তা, পাকিস্তান রাষ্ট্রের মধ্যে পূর্ব বাংলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বায়ত্তশাসনের অধিকার, এমনকি স্বাধীনতার সংগ্রাম, এটা তো এক জিনিস না, কিন্তু এটাকে তারা কাজে লাগিয়েছে, মানে ব্যবহার করছে। জনাব ফয়জুল হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ ধন্যবাদ করতে নাই আপনাকেও। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।